জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দেওয়া, বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ। সরকার কারো বিরুদ্ধে মামলা দিচ্ছে না, ঢালাও মামলা বিব্রতকর বললেন আইন উপদেষ্টা। আইনের মাধ্যমে পরবর্তীতে বিচারক নিয়োগের আশা। শেখ হাসিনাকে গ্রেফতারি ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের চিঠি। 4 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা। টেকনো ড্রাগসের গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে ঝুঁকিতে কয়েক লাখ নারী। ভয়াবহ অপরাধ বলছেন বিশেষজ্ঞরা, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। সনদ জাল করে 28 বছর ধরে কলেজের অধ্যক্ষ, ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন শফিকুল। ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। এবং রকেট গতিতে ভাগ্য বদলেছে সাবেক এমপি শাহরিয়ারের। 15 বছর গড়েছেন বিপুল সম্পদ, মামলা দিয়ে বিরোধীদের করতেন হয়রানি। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করেছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে। এ সময় ডক্টর ইউনূসের আমন্ত্রণে আসন্ন যুব উৎসবে অংশ নিতে ঢাকা সফরে আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যেখানে সমাগম বিশ্ব নেতাদের। মঙ্গলবার সম্মেলন শুরুর আগে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন ডক্টর ইউনূস। এ সময় তারা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। এদিন সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও। এ সময় ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দী 57 বাংলাদেশি নাগরিককে মুক্তি দেয় তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডিলের সঙ্গেও দেখা করেছেন। অন্যদের মধ্যে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার রাষ্ট্রপতি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি, বার্বাডোজের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করে যুব উৎসবে যোগ দিতে 2025 সালে বাংলাদেশ সফরের আশ্বাস দেন ফিফা সভাপতি। COP সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দাওয়া তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ট পেয়েছি প্রায় $350 মিলিয়ন মতো, এবং আমরা লোন পেয়েছি $250 মিলিয়ন মতো। এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু, আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, আমরা এটা একটা আমাদের ন্যায্য দাবি। তুমি যে ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছো গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে কার্লটন হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েব। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূসকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান এল তায়েব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। জলবায়ু সম্মেলন COP29 দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য নানা প্রতিশ্রুতি দেন তারা। এ সময় গাজায় পরিবেশগত বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দুষলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। নাসরিন আক্তার রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু সম্মেলনে যোগ দিতে একে একে জড়ো হন বিভিন্ন দেশের নেতারা, জানান বৈশ্বিক জলবায়ু ইস্যুতে তাদের আশার কথাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। COP29 জলবায়ু অর্থায়নের দেয়াল ভাঙবে। উন্নয়নশীল দেশগুলো বাকুকে খালি হাতে ফেরাবে না। একটি চুক্তি অবশ্যই প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী যে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের নতুন একটি অর্থনৈতিক উদ্দেশ্য প্রয়োজন। এ সময় জলবায়ু ইস্যুতে আশার আলো দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা 81% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। আমি খুশি এই ঘোষণা দিতে পেরে যে আমরা জলবায়ু মোড়ল হিসেবে নিজেদের খ্যাতি তৈরি করার লক্ষ্যে 2035 এনডিসি টার্গেট নিয়ে কাজ করব, যা কার্বন নিঃসরণের মাত্রা 81% কমিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। বৈশ্বিক সমস্যা মোকাবেলায় বৈশ্বিক অংশীদারিত্ব প্রয়োজন, যেমনটি আমরা গত COP-এ একমত হয়েছিলাম।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় পরিবেশগত বিপর্যয় সৃষ্টির পেছনে দায়ী করেন ইসরায়েলকে। আমরা যখন পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবীর লক্ষ্যে, তখন ফিলিস্তিন ও লেবাননের সকল আইন, নৈতিকতা ও বিবেককে উপেক্ষা করে চলছে ইসরায়েলি বর্বরতা। শিশু, নারী কিংবা বৃদ্ধ বিবেচনা না করেই চলছে এই নৃশংসতা। ফলে ফিলিস্তিনে দেখা দিয়েছে পরিবেশগত বিপর্যয়। ফিলিস্তিনের মাটি ও পানিতে যে রাসায়নিক পদার্থ মিশে গেছে তা ইতোমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যতের জন্য অন্ধকার তৈরি করেছে। এর আগে স্বাগতিক দেশ আজারবাইজানের প্রধানমন্ত্রী ইলহাম আলিয়েভ বলেন, তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সৃষ্টিকর্তার উপহার। এ সময় গ্যাস নিঃসরণে আজারবাইজানকে দায়ী করার বিরোধিতা করেন তিনি। জানান, বৈশ্বিক গ্যাস নিঃসরণের মাত্র 0.1% দেশটির অংশ। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29। সোমবার শুরু হয় এ সম্মেলন। 22 নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এবারের সম্মেলনে নেই অনেক বিশ্ব নেতারাই। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ফ্রান্স এবারের সম্মেলনে অংশ নেয়নি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পূর্বে ফ্যাসিস্ট সরকার যেভাবে গাইবি মামলা দিত তা অন্তর্বর্তী সরকার করতে চায় না, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, অনেক ভুক্তভোগী নাগরিক এখনও ঢালাও মামলা দিচ্ছে, যা সরকারের জন্য বিব্রতকর। মঙ্গলবার বিকেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী, যার প্রেক্ষিতে কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। এ সময় উচ্চ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারক সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নিয়োগ করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। সুপ্রিম কোর্টের 2 ডিভিশনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট যারা ল প্র্যাকটিস করেন তাদের মধ্যে থেকে ওনারা সবাই আছেন। ওনাদের কাছে একটা আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদেরকে আইনগতভাবে কীভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যার মামলায় আরও 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদারের প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হন প্রায় ১৩,০০০ ছাত্র জনতা। গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয় বেশ কয়েকটি গণহত্যার অভিযোগ। এমনই প্রেক্ষাপটে পলাতক শেখ হাসিনা সহ বাকি অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও যাচাই বাছাইয়ের জন্য তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালত সেই অনুমতি দিয়েছেন।
এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি এলাকার গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তৎকালীন 9 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন 2011 সালে বাহিনীর সদস্যদের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষেধের দাবিও জানান তিনি। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন লিমন হোসেন। তিনি বলেন, র্যাব তাকে অকারণে গুলি করে, যার কারণে তার পা হারান। এরপর তার বিরুদ্ধে অস্ত্র ও সরকারি আইনে বাধা সংক্রান্ত 2টি মামলা করে বাহিনীটি। তার চিকিৎসা বন্ধ করার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর র্যাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করলেন তিনি ও তার পরিবারকে নানাভাবে হুমকি ও হেনস্থার শিকার হতে হয়। এ অভিযোগে তৎকালীন মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান সহ 9 কর্মকর্তাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার দাবি করেন লিমন। 2011 সালে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে একটা সন্ত্রাসী বাহিনী ছিল, র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে। গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। জিয়াউল হাসান এবং বরিশাল র্যাবের 8-এর যে প্রধান ছিল মেজর রাশেদ, এই 3 জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই 3 জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জঞ্জাল সরিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সময় দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতা এলে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অনেকটাই থাকবে না বলে মন্তব্য করেন তিনি। লালমনিরহাটের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। সহকর্মী জামাল বাদশার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। লালমনিরহাটে বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই সরকারকে আমি বলছি, আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, এর অনেকাংশই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, আমরা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। সরকারের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে করতে পারছে, তেল, ডাল, লবণ দাম বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। আর একটু ভিজিবল হতে হবে, সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে। এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়। ফ্যাসিবাদের জঞ্জাল সরিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। একটা ধ্বংসক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে একটা বের করে নিয়ে আসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যম মালিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি করবে। সরকার ও দেশবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং বিগত সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশের টেলিভিশন চ্যানেল মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। টেলিভিশন চ্যানেলগুলোর মালিক ও প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন রূপরেখা তৈরি করবে। আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে দেশে ও বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রকৃত সত্য তুলে ধরতে বলেন তিনি। অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বকেয়া বেতন ভাতা মালিকদের পরিশোধ করতে নির্দেশ দেন নাহিদ ইসলাম। এখানে আমরা মালিক পক্ষের কাছে আহ্বান জানিয়েছি যাতে সাংবাদিকদের যে বেতন সেটা যাতে যথাসময়ে তাদেরকে এটা পূরণ করা হয়। এছাড়া জঞ্জাল পরিষ্কার করার জন্য অনেক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। তবে কেউ যদি চায় আপিল করার সুযোগ আছে বলেও জানান তিনি। চিন্তার কোনো কারণ নেই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। টেকনো ড্রাগসের গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে ঝুঁকিতে পড়েছেন কয়েক লাখ নারী। সারা দেশে টেকনো ড্রাগসের 70 লাখ ইনজেকশন সরবরাহের চুক্তি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইনজেকশন নির্ধারিত মাত্রায় কম থাকায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নারীরা। ভয়াবহ অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। অধিদপ্তর বলছে, তদন্ত সাপেক্ষে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। টেকনো ড্রাগসের এই গর্ভনিরোধক ইনজেকশনটি উপজেলা পর্যায়ে মাসে প্রায় 7 লাখ প্রয়োগ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ওষুধ প্রয়োগের আগে জামালপুর, নওগাঁ, মানিকগঞ্জ সহ বেশ কিছু জায়গায় ওষুধ নির্ধারিত পরিমাণের চেয়ে কম পায় এমন অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তারা চিঠি পাঠায় অধিদপ্তরে। শর্ত অনুযায়ী টেকনো ড্রাগসের গর্ভনিরোধক এই ইনজেকশনে 1.1 মিলি ওষুধ থাকার কথা, কিন্তু ইনজেকশনের পরিমাণ কম পায় মাঠ পর্যায়ের কর্মীরা। নির্ধারিত পরিমাণের চেয়ে কম থাকার ঘটনাকে গুরুতর অপরাধ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ইনজেকশন নির্ধারিত মাত্রার চেয়ে কম প্রয়োগে দেখা দিতে পারে শারীরিক ও হরমোনাল বিশেষ জটিলতা। কোন মাত্রায় মানুষের শরীরে নিরাপদ এবং সঠিক ফল লাভ করা যায় সেটি নির্ধারণ করা হয়। তার মানে সেই মাত্রা থেকে কম দেয়া মানে কি, সেই কাজটি হবে না। দ্বিতীয়ত, এই যে অল্প মাত্রার যে ওষুধটি গেল, শরীরে কী কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটিও তো অজানা। এবং এমনও হতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে যে নারীর শরীরে এটা দেওয়া হয়েছে তার জীবনটাই বদলে যেতে পারে। এসব ওষুধ মাঠ পর্যায়ে সরবরাহের আগে অনুমোদন নিতে হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরে। নমুনা পরীক্ষার ফলাফলে কাগজে কলমে সমান দেখিয়ে সরবরাহের অনুমতি দেয় তারা। তবে ঠিক কেন কম থাকার অভিযোগ তা খতিয়ে দেখা হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। একটা ব্যাচে তো প্রচুর পরিমাণে থাকে, তো ব্যাচের মধ্যে থেকে আমরা ব্যাচ ওয়াইজ স্যাম্পলিং করা হয়। তো সুতরাং তাদের যদি আমার মনে হয় কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমাদের কাছে আবার ডিজিডি এর কাছে, ল্যাবের কাছে রিকোয়েস্ট লেটার পাঠাইতে পারে যে এইগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, আপনারা আবার একটু চেক করে দেখেন, তখন আমরা আবার রিটেস্ট করার। এমন অভিযোগ উঠলে মাঠ পর্যায়ে ওষুধ প্রয়োগ বন্ধ করে ডিপোতে পাঠানোর নির্দেশ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অভিযোগ প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট টেকনো ড্রাগসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। আমরা জামালপুর যে খবর পাওয়ার পরে আমরা এটাকে পরীক্ষা করি, আমরা দেখি যে সত্যতা রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে হয়তো সবই আসছে, এর মধ্যে কিছু কিছু কম পাওয়া যাচ্ছে, সব কিন্তু না। তো এই বিষয়ে আমরা জানার সঙ্গে সঙ্গে যারা সাপ্লাই তাদেরকে আমরা চিঠি দিয়েছি। কম থাকার কথা স্বীকার করলেও তা খুবই সামান্য বলে দাবি করেন টেকনো ড্রাগসের নির্বাহী পরিচালক। ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না এটা, মানে একদমই এমনও না যে
সিগনিফিকেন্ট মানে কি, এটা আসলে নেগলিজেবল অ্যামাউন্টই বলা যায়, বাট তারপরেও একটাও হওয়ার কথা না। ইনজেকশন প্রয়োগে গুরুতর এমন অবহেলা কোনো দপ্তরই এড়াতে পারে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডিগ্রি পাশের আগেই শফিকুল ইসলাম হয়েছেন কলেজের অধ্যক্ষ। নিয়োগে এমন জালিয়াতি হয়েছে বামনা হলতা ডোয়াতিলার ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে। শিক্ষা অধিদপ্তর সার্টিফিকেট জালিয়াতির প্রমাণ পেলেও শপথে 28 বছর ধরে বহাল তিনি। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়েই পদে বহাল ছিলেন। রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন আল মাহমুদ ফাহিম। বরগুনার বামনা হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ 1998 সালে স্নাতকোত্তর সার্টিফিকেট দিয়ে কলেজটির অধ্যক্ষ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দেশ টিভির হাতে আসা শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদন বলছে তিনি ডিগ্রি পাশ করেছেন 2001 সালে, অর্থাৎ ডিগ্রি পাশ করার আগেই সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হয়েছেন অধ্যক্ষ। 28 বছর ধরে অধ্যক্ষ পদে বহাল থাকেন শফিকুল ইসলাম। বিষয়টা ধরা পড়ে রেজিস্ট্রেশন নাম্বার মিলাতে গিয়ে। যে রেজিস্ট্রেশন নাম্বারের সনদ দিয়ে উনি চাকরি করছিলেন, সেই রেজিস্ট্রেশন মূলত AKM শফিকুল ইসলাম নামে ওনার জনৈক বন্ধু। তিনি 2005 সনে রিজাইন করে চলে গিয়েছেন। এখন আবার শুনি তিনি স্বপদে তিনি আবার ফিরে আসছেন। আসলে কিভাবে আসছেন এটা আমরা আসলে আর কি জানি না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। খতিয়ে দেখতে বলেছেন উপজেলা প্রশাসনকে, যদিও এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে অভিযোগ উড়িয়ে দেন শফিকুল। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে এবং বিভিন্ন দুদকসহ অনেক জায়গায় অভিযোগগুলো দাখিল করে, সেই অভিযোগগুলো তদন্ত হয়। তদন্তে দুদকের রেফারেন্সে যে তদন্ত হয় সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অধিদপ্তর সহ একাধিক তদন্তে তার জালিয়াতির বিষয়টি স্পষ্টত প্রমাণ হলেও প্রভাবশালীদের সহায়তায় উচ্চ আদালতে রিট করে ব্যবস্থা নেওয়া থেকে বাধা তৈরি করে রেখেছে অভিযুক্ত অধ্যক্ষ। জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 1995 এবং শিক্ষা মন্ত্রণালয়ের 7/2/2001 তারিখের যে স্মারক, সেই স্মারক অনুযায়ী দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের প্রভাষক ইংরেজি হওয়ার তার কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে যেহেতু এটা হাইকোর্টে মামলা রয়েছে, আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে। তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে তার ব্যবস্থা নেবে। 2005 সালে প্রথম জালিয়াতি প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগ করে শফিকুল ইসলাম। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মজনু খান ও সেলিনা হোসেনের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে আবার অধ্যক্ষ হন তিনি, যা শিক্ষা অধিদপ্তরের তদন্তেও উল্লেখ রয়েছে। জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হওয়ায় শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. এমপি হলে এলাকায় কর্মসংস্থান গড়বেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম নির্বাচনে। এরপর আরও 3 বার এমপি হয়েছেন, কিন্তু কর্মসংস্থান গড়ে ওঠেনি। এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও রাজশাহী 6 আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের ভাগ্য বদলেছে রকেটের গতিতে। মাত্র 15 বছরে গড়েছেন বিপুল সম্পদ। ক্ষমতার দাপটে নামমাত্র মূল্যে কিনেছেন দেশের বিভিন্ন জেলায় জমি। বিরোধী দলের নেতারা ছিলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন নিজ দলের নেতাকর্মীদেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যবসায়ী পরিচয়ে 2008 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহরিয়ার আলম। সে সময়ের হলফনামা আর 2024 সালের নির্বাচনে দেয়া হলফনামায় সম্পদের যে চিত্র তা ভয়াবহ। গেল 15 বছরে তার সম্পদ বেড়েছে রকেট গতিতে। আওয়ামী লীগের এমপি হয়ে গড়ে তোলেন বারিন্দ মেডিকেল কলেজ, বারিন্দ নার্সিং ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠান। নিজের সাম্রাজ্য ছাড়িয়েছেন নাটোর, রাজশাহী, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকাতেও। একদিকে গড়েন সম্পদ, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছেন বিরোধীদের উপর। এ হয়রানি থেকে বাদ যাননি দলীয় নেতাকর্মীরাও। আমি 8 বিঘি সম্পত্তি নষ্ট করেছি, বিক্রি করে আমার এই মামলা মোকদ্দমায় চালাইছি। এখনো আমার একটা মামলা পেন্ডিং আছে, 2টো মামলা নিষ্পত্তি হয়েছে। পায়ের লিগারমেন্ট কেটে যায়, হাতের লিগারমেন্ট কাটে, সবকিছু পরে এদের নির্যাতনের একটা সীমা শেষ হয় না। আমি যখন অসুস্থ তখন মেডিকেলে ছিলাম,
মেডিকেলের বেডে যখন ছিলাম তখন আমার নামে মামলা দেয়, একাধিক মামলা। শাহরিয়ার আলমের দখলদারিত্বের প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন চারঘাট বাগার অসংখ্য মানুষ। আগে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই তার দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলছেন। বিশাল বড় একটা বাগান আছে, মানে 8 বিঘির প্লট আছে, সেই জমিটা আসলে শাহরিয়ার আলম মানে ওখানে জনগণের কাছ থেকে মেরে আর কি জমিটা দখল করে রাখছে। বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা, একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এটা অবশ্যই আমি সুজনের পক্ষ থেকে এটা চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহি না থাকায় এমপি হয়েই সম্পদ বাড়ছে রকেট গতিতে। অবৈধ সম্পদধারীদের বিরুদ্ধে আইনের সুশাসন নিশ্চিত করা গেলে এসব দুর্নীতি রোধ করা সম্ভব। এটাকে তারা ইনভেস্ট মনে করেছে যে 5 বছর পরে আমার এই সম্পদটাকে অন্তত দ্বিগুণ করতে হবে, কিন্তু আমরা দ্বিগুণ দেখি না। দ্বিগুণ দেখলেও হয়তো জনগণ একটা সহ্যের সীমায় পৌঁছাতো, কিন্তু এরপরে দেখা যাচ্ছে সম্পদের পরিমাণ 5 গুণ 10 গুণ এমনকি 100 গুণও বেড়ে গেছে। আইন এমনভাবে কার্যকরী করতে হবে যাতে করে সেবকরা সেবকই থাকেন এবং চিরতরে এই অর্থ লোপাট করার প্রচেষ্টা চেয়ারে বসেই সেটি বন্ধ করা যায়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। তাই এসব নির্যাতন অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্তমানে তার অবস্থান রাশিয়ায়, বলছেন ঘনিষ্ঠজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা সাহিত্যে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করা হুমায়ুন আহমেদ ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রতিটি ক্ষেত্রেই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। 2012 সালের 19 জুলাই তিনি আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে আরও জানাচ্ছেন NI নাহিদ। বহুমাত্রিক হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন ঔপন্যাসিক, লেখক, পরিচালক, নাট্য নির্মাতা, গীতিকার ও চিত্রশিল্পী। বেঁচে থাকতে হুমায়ুনের জন্মদিন ঘিরে নানা আয়োজনে মুখরিত থাকত ধানমন্ডির দক্ষিণ হাওয়া। এখানে বসেই শব্দের রং তুলিতে আঁকতেন সহজবুদ্ধ ও হৃদয় ছোঁয়া ভাষায় মধ্যবিত্ত জীবনের আনন্দ বেদনার কাব্য। হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ সহচর প্রকাশক মাঝারুল ইসলাম তাকে স্মরণ করে জানালেন এক গুচ্ছ স্মৃতিকথা। 2000 সালে আমি বিয়ে করি। আমার বিয়ের উপহার হিসেবে এই ছবিটা উনি দিয়েছিলেন, কারণ উনি জানতেন যে আমি ছবি পছন্দ করি। আর এই ছবিটা দেওয়ার সময় উনি বলেছিলেন যে এই ছবিটা তোমাদের বেডরুমের ওয়ালে লাগিয়ে রাখবে, যখন আমি থাকবো না তখন এই ছবি কথা বলবে যে হুমায়ুন আহমেদের এই দেওয়া ছবিটি আমার উপস্থিতি প্রমাণ করবে তোমাদের কাছে। বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য লেখকদের একজন হুমায়ুন আহমেদ, নতুন লেখকদেরও অনন্ত অনুপ্রেরণার উৎস। সবচেয়ে যেই ব্যাপারটা শিখেছেন সেটা হচ্ছে সহজ করে যে গল্প বলাটা, এবং আমরা দিন শেষে আমাদের গল্প বলতে পেরেছি। তিনি যেভাবে গল্প ফেদে বসেন তাতে মনে হয় যে তিনি আমার পাশে বসে একজন কথক হিসাবে আমাকে গল্প বলে যাচ্ছেন। সরল লেখায় গভীর তার সাহিত্যকর্ম। ছোট গল্প এবং নভেলা বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হিসেবে রয়ে যাবে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। একদিকে যারা অপেক্ষাকৃত কম পড়ে, নতুন পড়তে চায় অথবা কেবল আনন্দের জন্য পড়তে চায়, তাদের জন্য এটা চমৎকার। কিন্তু ওইভাবে শুরু করে তার যদি ভালো লেখাগুলো পড়তে থাকে তখন সেটা আসলে গভীরতর সাহিত্য পাঠের যে অভ্যাস কিংবা তার যে চর্চা কিংবা তার যে কলা কৌশল রপ্ত করা, এগুলোর দিক থেকেও খুব চমৎকার। নন্দিত নরকে থেকে দেয়াল, প্রায় 4 শতাধিক বইয়ের রচয়িতা হুমায়ুন আহমেদ এখনও জনপ্রিয়তা ও বিক্রিতে শীর্ষে। ওনার নতুন বই বেরোচ্ছে না বলে হয়তো একসঙ্গে অনেক বই বিক্রি হচ্ছে না, কিন্তু আগের যে বইগুলো উনি লিখে গেছেন সেগুলোর একটা গড় বিক্রি আছে, সারা বছর ধরেই পাঠকরা কেনেন, সংগ্রহ করেন, পড়েন। জন্মদিনে হুমায়ুন স্মৃতি বিজড়িত গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ দিনভর চলবে নানা কার্যক্রম। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।